স্যার আমি ক্লাসটি শুরু করে দিতে চাই। আমি শুভেচ্ছা জানিয়ে ক্লাসটি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের ক্লাসের যে টপিক আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমি পড়াবো এশিয়া মহাদেশ থেকে চাকরির পরীক্ষায় বিগত সালে আসা প্রশ্নের সমাধান। তো আজকের এই ক্লাসে আমি সোহেল আহমেদ পুরোটা সময় ধরে থাকবো ক্লাসের। আপনারা আমাকে ছেড়ে চলে যাবেন না, আশা করি যে শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রথম যে প্রশ্নটা নিয়েছি, এই প্রশ্নটা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার পোস্টে এসেছে 17 সালে। এই প্রশ্নটা হলো, এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি? এশিয়া মহাদেশ এর দেশের সংখ্যা কয়টি? এটা নিয়ে আমরা খুবই কনফিউশনের মধ্যে পড়ে যাই। যেমন 33টি, এটা তো হবেই না। 55টি, এটা অতিরিক্ত হয়ে গেছে, এটা হবে না। তাহলে উত্তর আছে 44 এবং 49-এর মধ্যে। তাহলে এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি? 44টি নাকি 49টি? তাইলে যদি একটা কথা যুক্ত থাকতো স্বাধীন দেশের সংখ্যা, তখন আমি 44কে নিতাম। যেহেতু এরকম কোনো কথা উল্লেখ নেই, তার মানে সঠিক অ্যান্সার হবে 49টি। দেখেন আপনারা অনেকেই কিন্তু অ্যান্সার করে ফেলেছেন 44টি না, 44টি না। তাহলে এখানে আসলে আমি কিভাবে অ্যান্সার বুঝবো? দেখেন, যখন বলা হবে এশিয়ার স্বাধীন দেশ কয়টি, দেখেন এশিয়ার স্বাধীন দেশ যদি বলা হয় তখন হবে 44টি। এশিয়ার স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র কয়টি? তখন হবে আপনার 44টি। কিন্তু যখন বলা হবে মোট দেশ কয়টি, তখন 49টি হবে। কেন 49টি? কারণ একটি দেশ আছে যেমন তাইওয়ান। এই যে তাইওয়ান, এটাকে একসময় স্বাধীন দেশ মনে করা হতো, কিন্তু 1971 সালে এই দেশটি চীনের কাছে পরাজিত হয়েছে, যার কারণে এটা বাদ। তারপরে আরেকটি হচ্ছে হংকং, নিজেদেরকে স্বাধীনতা দাবি করে, অথচ এটিও চীনের একটি স্বায়ত্তশাসিত রাজ্য, তাই না? আবার একটি দেশ আছে ফিলিস্তিন। বলেন, ফিলিস্তিন কি স্বাধীন? নো, ফিলিস্তিন কিন্তু মানে স্বাধীন, কিন্তু তার সার্বভৌমত্ব নাই ফিলিস্তিনের, ফলে এটি স্বাধীন নয়। আবার একটা দেশ আছে তিব্বত, নিজেদেরকে স্বাধীন দাবি করে, অথচ এটাও কিন্তু স্বাধীন নয়। তো এইভাবে দেখা যাচ্ছে যে 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 অঞ্চলগুলো, তাইওয়ান, হংকং, ফিলিস্তিন, তিব্বত, হ্যাঁ, তারপরে হচ্ছে যেমন কাশ্মীর, নিজেদেরকে স্বাধীন দাবি করে, আসলে তারাও কি না, স্বাধীন না। তো এইভাবে আপনার 49টা হয়েছে। হ্যাঁ, এরকম আরো 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 আছে, 49-এর বেশি আছে, কিন্তু বিভিন্ন বইতে দেয়া আছে যে বর্তমানে 49টি দেশ আছে যারা স্বাধীন হওয়ার মতো। এর মধ্যে স্বাধীন হয়ে গেছে অলরেডি এই 44টি। কিন্তু যদি পরীক্ষাতে এরকম আসতো যে পৃথিবীর মোট দেশ কয়টি, দেখেন সেম, পৃথিবীর মোট দেশ কয়টি, তাহলে মনে রাখতে হবে পৃথিবীতে মোট দেশ আছে 238টি। তবে এটা নিয়ে অনেক বিতর্ক হতে পারে, কোথাও 235টি, কোথাও 300টি দেয়া আছে, কোথাও 250টি দেয়া আছে। তবে অধিকাংশ জায়গাতে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে 238টি দেশ আছে। কিন্তু 238টিকে আসলে স্বাধীন রাষ্ট্র? নো। তাহলে স্বাধীন রাষ্ট্র কয়টি বলেন তো? স্বাধীন রাষ্ট্র হলো 195টি। তাহলে এই 195টি হচ্ছে পৃথিবীর স্বাধীন দেশ। তাইলে দেখেন, পৃথিবীর স্বাধীন দেশ আমরা পাইলাম 195টি, আর যদি বলা হয় পৃথিবীতে মোট দেশ কয়টি, তখন হবে 238টি। আর এশিয়ার স্বাধীন দেশ যদি বলা হতো তখন হতো 44টি। আর যদি বলা হয় এশিয়ার মোট দেশ কয়টি, উত্তর কি 49টি। বুঝছেন কিনা বলেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ, বনানী আপু বলেন, বুঝতে পেরেছেন কিনা? গুড। এই তো আপনারা বুঝতে পেরেছেন, এটা খুব ভাল লাগে। ঠিক আছে, আমাদের গাজী সালাউদ্দিন আহমেদ, কে আর সুজন সঠিক অ্যান্সার করেছেন, খুরশেদ আলম, জান্নাতুল ফেরদৌস জাকিয়া, তারপরে অনেকে দেখছে অ্যান্সার করেছেন। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? দেখি এটা কমেন্টে জানিয়ে দিবেন। এশিয়ার সর্বশেষ স্বাধীন
দেশ কোনটি? এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে পূর্ব তিমুর। যারা 2002 সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে, তার মানে হচ্ছে এশিয়ার টোটাল স্বাধীন দেশ হচ্ছে 44টি। এই 44 দেশের মধ্যে 44তম যেটি, সেটা হচ্ছে পূর্ব তিমুর। এটা একটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র, মনে রাখবেন, এটা একটা খ্রিস্টান রাষ্ট্র। আমাদের এশিয়া মহাদেশে 2টা খ্রিস্টান দেশ আছে। একটা দেশের নাম হচ্ছে পূর্ব তিমুর, আরেকটা দেশের নাম হচ্ছে ফিলিপাইন। এই যে ফিলিপাইন আর হচ্ছে পূর্ব তিমুর, এই 2টা দেশ কি? 2টা দেশ হচ্ছে খ্রিস্টান রাষ্ট্র। আপনার কাছে আমার প্রশ্ন, এশিয়ার সাংবিধানিক বৌদ্ধ রাষ্ট্র কোনটি? যদি পারেন কমেন্টে জানান। এশিয়ার সাংবিধানিক বৌদ্ধ রাষ্ট্র কোনটি? কমেন্টে জানান তো। গুড। জি, রহস্যময় অনেক লেটে জয়েন করে ফেলেন। গুড, ঠিক আছে। তাহলে আপনারা যারা অ্যান্সার করেছেন সবাইকে ধন্যবাদ। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে আমরা দেখব যে আমাদের মধ্যপ্রাচ্যের দেশ কোনটি? মধ্যপ্রাচ্যে 18টি দেশ আছে মধ্যপ্রাচ্যের মধ্যে, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, লেবানন, বাহরাইন, ইরান, জর্ডান, আপনারা যারা বলেন, ঠিক আছে, লিবিয়া, মিশর, এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। তো এর মধ্যে কোনটা পড়েছে? আলজেরিয়া, মরিতানিয়া, মরক্কো, তিউনিসিয়া। তো মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্য যদি বলা হয়, এই মধ্যপ্রাচ্যে 2টা মহাদেশেরই দেশ আছে, তবে এশিয়ার দেশ একটু বেশি। এশিয়া মহাদেশেরও দেশ আছে, আবার আফ্রিকা মহাদেশেরও দেশ আছে, ঠিক আছে। তাইলে আফ্রিকা এবং এশিয়া, এই 2টা দেশেরই দেশ আছে কোথায়? মধ্যপ্রাচ্যে। এখন কোন দেশগুলো? যেমন আলজেরিয়া কি মধ্যপ্রাচ্যে পড়েছে? না, এটা আফ্রিকা মহাদেশে পড়েছে। তার মানে আলজেরিয়া হচ্ছে না, কারণ এটা হচ্ছে আপনার আফ্রিকা মহাদেশে। তারপরে দেখেন মৌরিতানিয়া, এটাও কিন্তু আফ্রিকার একটি দেশ, তার মানে এটা হচ্ছে না, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে, যার কারণে এটা হচ্ছে না। তাহলে তিউনিসিয়া, হ্যাঁ, তিউনিসিয়া এটা কিন্তু মধ্যপ্রাচ্যের একটি দেশ। মরক্কো, এটাও কিন্তু, এটা আফ্রিকার একটি দেশ। তাহলে বলেন এখানে রাষ্ট্র সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে এই ঘ, ঠিক আছে। সঠিক অ্যান্সার ঘ দিয়েছেন যারা, তাদেরটা হয়েছে। তবে অনেক জায়গায় মরক্কোকেও পাবেন, মধ্যপ্রাচ্যের দেশ মরক্কো কিন্তু আফ্রিকার একটি রাষ্ট্র। ঠিক আছে, তাহলে অনেক জায়গায় কি দেয়া থাকে? মরক্কো, কিন্তু তিউনিসিয়া সহ। মনে রাখবেন এখানে 2টা উত্তরই সঠিক হয়, একটা হচ্ছে মরক্কো আর একটা কি? তিউনিসিয়া। একটা হচ্ছে মরক্কো, আবার তিউনিসিয়া, এই 2টাই কিন্তু মধ্যপ্রাচ্যের মধ্যেই পড়েছে। তবে অনেক জায়গায় কি দেয়া থাকে? মরক্কো দেয়া থাকে। এই জন্য এটা কনফিউজড প্রশ্ন যে ভাইয়া এখন আমি কি করব, আমি এখন কোনটা অ্যান্সার করব? আপনি অ্যান্সার করবেন হচ্ছে তিউনিসিয়া। তেমনি ভাবে আরেকটা প্রশ্ন দেখেন, মধ্যপ্রাচ্যের দেশ কোনটি? এখানে আবার একটা প্রশ্ন আসছে, মধ্যপ্রাচ্যের দেশ কোনটি? দেখেন মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর মধ্যে যেমন এখানে পড়েছে কোনটা? মালয়েশিয়া, জর্ডান, ইউক্রেন, সৌদি আরব। আচ্ছা, এগুলো এশিয়ার দেশ একটা ব্যতীত, ইউক্রেন ব্যতীত, কারণ ইউক্রেন এটা ইউরোপের মধ্যে পড়েছে, তাই না? এটা হচ্ছে ইউরোপের মধ্যে পড়েছে, যার কারণে এটা বাদ। কিন্তু মালয়েশিয়া এটা তো এশিয়ার, জর্ডান, সৌদি আরব এগুলো তো হচ্ছে এশিয়ার মধ্যে পড়েছে। তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এখানেও কিন্তু দেখেন 2টা রাষ্ট্র হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশ কোনটি? এখানে জর্ডানও উত্তর, আবার সৌদি আরব এটা কিন্তু উত্তর। এখানে 2টা অ্যান্সার।
প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটাকে নিব, মানে সঠিক অ্যান্সার আমি এখন এখান থেকে কোনটা নিব, প্রথমটা। এবং প্রথমে দেখবেন আপনারা যে কাছাকাছি উত্তর কোনটা। তো কাছাকাছি কিন্তু জর্ডান এর তুলনায় সৌদি আরব হচ্ছে কাছাকাছি, এই কারণে আমি সৌদি আরবকে দিতে হবে। আর যদি দেখি যে দুটাই সমান গুরুত্বপূর্ণ, তখন আমি প্রথমটা অ্যান্সার করব। ঠিক আছে, তাহলে মধ্যপ্রাচ্যের এই সৌদি আরবকে আমি অ্যান্সার করব, আমি কিন্তু জর্ডানকে এখানে নিব না। ঠিক আছে, যদিও জর্ডান কিন্তু এখানে অ্যান্সার, যদিও জর্ডানও সঠিক অ্যান্সার, কিন্তু এখানে দুইটা অপশনই কিন্তু সঠিক আছে, অপশনের মধ্যে দুইটা দেয়া আছে, যার কারণে আমি সৌদি আরবের বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে, কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বড়। তাহলে মনে রাখবেন মধ্যপ্রাচ্যের দেশ কয়টা বললাম, এই যে মধ্যপ্রাচ্যের দেশ, মধ্যপ্রাচ্যের দেশ 17টি, আবার কোথাও লেখা আছে 18টি। ঠিক আছে, 18টি দেশ আছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ কোনটি? মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ যেটি, এটা হচ্ছে আপনার সৌদি আরব, যেটা জর্ডানের চেয়েও কয়েক গুণ বড়। এই কারণে আমি এখানে সঠিক অ্যান্সার নিব কাকে? সৌদি আরবকে নিব, আমি জর্ডানকে নিতে পারছি না। বুঝতে পেরেছেন কিনা ভাই? গুড। হ্যাঁ, প্রথমটা তখনই আমি নিব যখন দেখব দুইটাই সমান, যখন দেখব যে দুইটার গুরুত্ব সমান, তখন। ঠিক আছে, মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো যেমন সৌদি আরব, ইরান, ইরাক, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, ইয়েমেন, সিরিয়া, জর্ডান, হ্যাঁ, তারপর লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, এগুলো হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যের মধ্যে পড়েছে। হ্যাঁ, তুরস্ক, মিশর, সাইপ্রাস, এগুলো। তবে এর মধ্যে দেখতে হবে আমাকে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে আয়তন বা জনসংখ্যা এগিয়ে কোনটা। ঠিক আছে, তখন আমি দেখব যে এগিয়ে আছে হচ্ছে সৌদি আরব, এই কারণে আমাকে সৌদি আরবকে অ্যান্সার করতে হবে। আর যদি বলা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে মানে সামরিক শক্তিতে এগিয়ে, মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর শক্তিধর রাষ্ট্র যেটা শীর্ষ অবস্থানে রয়েছে, ওটার নাম কি বলেন তো? মধ্যপ্রাচ্যের কোন দেশটি সামরিক শক্তির দিক থেকে সবার আগে আছে? নিশ্চয়ই আপনারা যারা পত্রপত্রিকা পড়ছেন তারা জানেন, সেটা হচ্ছে ইরান। সৌদি আরবের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী যেটা, সেটা হচ্ছে ইরান। ঠিক আছে, যারা অলরেডি বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্র ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। ঠিক আছে, তাইলে এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে পড়তে হবে। আচ্ছা, আপনারা যারা আমার ক্লাসে যুক্ত হয়েছেন, ক্লাসটা দেখছেন, ক্লাসে অবশ্যই রিয়াকশন ইউজ করবেন, তাহলে পরবর্তী ক্লাস পাবেন আপনারা। হ্যাঁ, এবং কি কমেন্ট তো অবশ্যই করবেন। আমাদের অনেকে যেমন মুস্তাফিজ, কে আর সুজন, এমডি আলামিন ভাই, তারপর হচ্ছে মিথিলা আমিন, অনেকে অ্যান্সার করছেন, অবশ্যই আপনাদের ধন্যবাদ। তবে আপনারা যারা যারা যুক্ত আছেন তারা কিন্তু ক্লাসে রিয়াকশন ইউজ করলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাবেন। আর যারা ক্লাসটি শেয়ার করেননি, শেয়ার করে রাখেন। ক্লাসটি শেয়ার করলে আপনার অন্যান্য বন্ধু বা বান্ধবীরাও ক্লাসটি থেকে উপকৃত হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। মনে রাখবেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো 17টি বা 18টি, এর মধ্যে দুইটা দেশ বাদে বাকি দেশগুলো ব্রিটেনের উপনিবেশে ছিল। তাহলে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া, লেবানন। মনে রাখবেন মধ্যপ্রাচ্যের দেশগুলো ব্রিটিশ উপনিবেশে ছিল, ব্রিটিশ উপনিবেশে ছিল। তাহলে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশগুলো কার উপনিবেশে ছিল? ব্রিটিশ উপনিবেশে ছিল।
তারপরে মধ্যপ্রাচ্যের দুইটা দেশ মনে রাখবেন, দুইটি দেশ বাদে, দুইটি দেশ বাদে, ওই দুইটা দেশ কি কি? একটা হচ্ছে সিরিয়া আর একটা হচ্ছে লেবানন। এই যে সিরিয়া এবং লেবানন, এই দুইটা দেশ ফ্রান্সের উপনিবেশে ছিল, ফ্রান্সের উপনিবেশে ছিল। তাহলে মনে রাখতে হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সিরিয়া লেবানন বাদে সবগুলো দেশ ব্রিটিশ উপনিবেশে ছিল। এক লাইনেই অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সিরিয়া, লেবানন, সিরিয়া এবং লেবানন বাদে বাকি সবগুলো দেশ দেখা যাচ্ছে ব্রিটিশ উপনিবেশে ছিল। ঠিক আছে, সৌদি আরবে একসময় ব্রিটিশ উপনিবেশে ছিল, ইরানও ছিল। তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সিরিয়া, লেবানন ফ্রান্সের উপনিবেশে ছিল, বাকি যে 16টি রাষ্ট্র বা 17টি রাষ্ট্র, এই সবগুলো দেশ হচ্ছে ব্রিটিশ উপনিবেশে ছিল। ঠিক আছে, তো এটা আপনার বিশ্লেষণ করে পড়তে হবে। দেখেন এই প্রশ্নগুলো কতবার আসছে, পরীক্ষাতে আসছে। এর পরের প্রশ্নটা আমরা একটু দেখে নিই। এখানে বলা আছে জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? এই প্রশ্নটা জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা আসছে। আমি যে শুধু চাকরির পরীক্ষাগুলো নিয়েছি ব্যাপারটা তা নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে এই প্রশ্নগুলো এখানে এনেছি দেখানোর জন্য। দেখেন এগুলা কিন্তু বিসিএসও আসে, অ্যাডমিশনেও আসে। জাপানের সবচেয়ে বড় দ্বীপ বা বিগেস্ট আইল্যান্ড কোনটি? হোক্কাইডো, কিউসু, নাকি হনসু, নাকি সিকুকু? বলেন দেখি, এটা অ্যান্সার করবেন। হোক্কাইডো, হনসু, কিউসু, এটা কোথায় হবে? আচ্ছা, অনেকে দেখছি অ্যান্সার করেছেন। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। গুড। হোক্কাইডো, হনসু, কিউসু, সিকুকে, হ্যাঁ এই চারটাই হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ। তাইলে জাপানের সবচেয়ে বড় দ্বীপ যেটি, জাপানের সবচেয়ে বড় দ্বীপ যেটি সেটা হচ্ছে আপনারা দিয়েছেন হনসু। এই হনসুটাই হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ। ঠিক আছে, জাপানের সবচেয়ে বড় যে দ্বীপ সেটা কোনটা? সেটা হচ্ছে হনসু। আর মনে রাখবেন জাপানের যে রাজধানী টোকিও, জাপানের রাজধানী কোনটি? এই জাপানের যে রাজধানী এটার নাম হচ্ছে টোকিও। এই টোকিওর অবস্থান কোথায়? টোকিও এর অবস্থান হনসু দ্বীপে। অবস্থান হচ্ছে এই যে হনসু, এই হনসু দ্বীপে হচ্ছে জাপানের জাপানের রাজধানী এর অবস্থান। আর জাপানের যে 4টি বড় বড় দ্বীপ আছে এর মধ্যে একটা হচ্ছে হোক্কাইডো, আর একটা কিউসু, হনসু, সিকুকু। এই 4টাই হচ্ছে বড় বড় দ্বীপ। জাপান, এটাকে বলা হয় সূর্য উদয়ের দেশ, তাই না? জাপান সূর্যোদয়ের দেশ, সূর্যোদয়ের দেশ বলা হয়, সূর্যোদয়ের দেশ এটা হচ্ছে জাপান। আবার এটাকে বলা হয় ভূমিকম্পের দেশ। তাহলে ভূমিকম্পের দেশ, সূর্যোদয়ের দেশ, এটা কোনটা? এটা হচ্ছে এই জাপান। এই দেশে প্রচুর পরিমাণ ভূমিকম্প হয়, বছরে প্রায় 2000 বার ভূমিকম্প হয়, 2000 বার। আর বাংলাদেশে 2-1 বার হয়, 3 বার বা 4 বার, সর্বোচ্চ 4 বার হয়েছে এই পর্যন্ত বাংলাদেশে। তাহলে আপনাদের এভাবে মানে বিস্তারিত পড়াটা খুব জরুরি। তাহলে এখন পরীক্ষাতে আসতে পারে জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনগুলো? তাহলে জাপানের বড় দ্বীপ আছে 4টি। কোনগুলো? হোক্কাইডো, কিউসু, হনসু, সিকুকু। হোক্কাইডো, হনসু, কিউসু, তারপর হচ্ছে সিকুকু। এই 4টাই হচ্ছে জাপানের বড় বড় দ্বীপ।
আচ্ছা, আবার পরীক্ষাতে আসে কোনটি দ্বীপ বেষ্টিত রাষ্ট্র। দ্বীপ বেষ্টিত রাষ্ট্র মানে দ্বীপ নিয়ে রাষ্ট্র হয়েছে। তাহলে এরকম যদি প্রশ্ন আসে যে দ্বীপ নিয়ে রাষ্ট্র হয়েছে, এগুলা কোনগুলো? এর মধ্যে একটা হচ্ছে জাপান, আরো আছে যেমন ফিলিপাইন, এটাও কিন্তু দ্বীপ বেষ্টিত রাষ্ট্র। আরেকটা আছে ইন্দোনেশিয়া, এটাও কিন্তু দ্বীপ বেষ্টিত রাষ্ট্র। তারপরে ডেনমার্ক, এগুলা কিন্তু দ্বীপ বেষ্টিত রাষ্ট্র। তারপর আরো আছে অস্ট্রেলিয়া, এগুলা কি দ্বীপ বেষ্টিত রাষ্ট্র। এখন প্রশ্নটা দেখেন, যদি পরীক্ষাতে আসে যে হাজার দ্বীপের দেশ বলা হয় কোনটিকে? হাজার দ্বীপের দেশ, তাহলে হাজার দ্বীপের দেশ যদি বলা হয় তখন সেটা হবে ইন্দোনেশিয়া। আর এই যে ডেনমার্ক, ডেনমার্কে একটা দ্বীপ আছে, ওই দ্বীপটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড, যেটা পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এই গ্রিনল্যান্ড দ্বীপের মালিক, গ্রিনল্যান্ড দ্বীপের মালিক যে দেশটা, সেটা কোনটা? সেটা হচ্ছে এই ডেনমার্ক দ্বীপটি। তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, এটাকে দ্বীপ মহাদেশ বলা হয়। তাহলে দেখেন, দ্বীপ মহাদেশ যদি বলা হয় তখন সেটা হবে অস্ট্রেলিয়া। আর যদি দ্বীপ দেশ বলা হয়, হাজার দ্বীপের দেশ যদি বলা হয় তখন হবে ইন্দোনেশিয়া। ঠিক আছে। তারপরে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে হাজার হ্রদের দেশ কোনটি, এরকম যদি প্রশ্ন আসে যে হাজার হ্রদের দেশ, এটা আপনারা কমেন্টে জানিয়ে দেন। হাজার হ্রদের দেশ, হাজার হ্রদের দেশ কোনটি, এটা আপনারা কমেন্টে জানিয়ে দেন। হাজার দ্বীপের দেশ পেয়েছি, তারপরে হচ্ছে দ্বীপ মহাদেশ পেয়েছি, তারপরে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ আমরা পেয়েছি গ্রিনল্যান্ড। এত বড় একটা দ্বীপ গ্রিনল্যান্ড দ্বীপ। গ্রিনল্যান্ড দ্বীপে গ্রিনল্যান্ড দ্বীপ হচ্ছে বাংলাদেশের তুলনায় 29 গুণ বড়। অথচ এই দেশটাতে লোক সংখ্যা কত? লোক সংখ্যা হচ্ছে 60 লাখ, আর বাংলাদেশের জনসংখ্যা মাত্র 20 কোটি। আর গ্রিনল্যান্ডের জনসংখ্যা দেখেন 60 লাখ, আর বাংলাদেশের জনসংখ্যা মাত্র 20 কোটি। এই হচ্ছে পার্থক্য। যে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, যে অনেকেই অ্যান্সার দিয়েছেন, অনেকেই অ্যান্সার ভুলও দিচ্ছেন। গুড। তাহলে আমরা দেখলাম যে হাজার দ্বীপের দেশ, হ্যাঁ হাজার হ্রদের দেশ, থ্যাংক ইউ সো মাচ। হাজার হ্রদের দেশ যেটা, সেটা হচ্ছে ফিনল্যান্ড। এই সেই ফিনল্যান্ড, এটাই হচ্ছে হাজার হ্রদের দেশ হিসেবে পরিচিত। আর হাজার দ্বীপের দেশ যদি বলা হয় ইন্দোনেশিয়া। আর এগুলো হচ্ছে দ্বীপ দেশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, জাপান, হ্যাঁ তারপরে আরো আছে মালদ্বীপ। এই সেই মালদ্বীপ, এর চারপাশ দিয়ে শুধু পানি আর পানি, এটাও একটি দ্বীপ দেশ। হ্যাঁ, তারপর হচ্ছে মরিশাস, এই সে মরিশাস, একমাত্র হিন্দু রাষ্ট্র সাংবিধানিক, এটা হচ্ছে বৌদ্ধ একটা হিন্দু রাষ্ট্র, এটা হচ্ছে দ্বীপ বেষ্টিত রাষ্ট্র। তো এইভাবে দেখেন আপনাদের পরীক্ষাতে প্রশ্নগুলো ডিজাইন করা থাকে। তো এখানে তো আমরা দেখিয়েছি যে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে এবং এটার সাথে যা যা আসতে পারে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, আসেন আয়তনের দিক দিয়ে কোন শহর সবচেয়ে বড়? নিউ ইয়র্ক শহর, লন্ডন শহর, টোকিও শহর, নাকি মস্কো শহর? পৃথিবীতে আমরা মহাদেশ দেখেছি আয়তনে বড় ছোট, পৃথিবীতে আমরা দেশ দেখেছি বড় ছোট। এখন আমরা দেখব শহর। শহরের অবস্থান বড় কোন দিক থেকে বড়? সেটা হচ্ছে আয়তনের দিক থেকে বড়। তাহলে আয়তনের দিক থেকে পৃথিবীর মধ্যে একটা বড় শহর আছে, যেই শহরটাকে পৃথিবীর রাজধানী বলে। বলেন তো কোনটা? পৃথিবীর আয়তনে যে শহরটি সবচেয়ে বড় সেটার নাম হলো নিউ ইয়র্ক। এটাকে বিগ অ্যাপল, এটাকে অ্যাপলের মতো দেখা যায়। হ্যাঁ, আহা এটা লাভ হয়ে গেল, এটাকে দেখতে অ্যাপলের মতো। তো এই নিউ ইয়র্ক শহরটা, এটাকে বিশ্বের রাজধানী বলা হয়। আপনাদের পরীক্ষাতে আসবে যে বিশ্বের রাজধানী কোনটি, মনে রাখতে হবে বিশ্বের রাজধানী যদি বলা হয় সেটা হচ্ছে নিউ ইয়র্ক। আবার এটাকে বিগ অ্যাপল বলা হয়, বিগ অ্যাপল। তাহলে বিগ অ্যাপল কোনটা? সেটাও আপনার নিউ ইয়র্ক শহর। অথচ দেখেন, সতর্ক থাকতে হবে, বিশ্বের রাজধানী নিউ ইয়র্ক, কিন্তু যদি বলা হয় যুক্তরাষ্ট্রের রাজধানী কোনটি, যে যুক্তরাষ্ট্রের
ভিতরে নিউ ইয়র্ক। সেই যুক্তরাষ্ট্রের রাজধানীটা কোথায়? সেই যুক্তরাষ্ট্রের রাজধানী কিন্তু নিউ ইয়র্ক না, সেটা হচ্ছে ওয়াশিংটন। ক্লিয়ার? এই সে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের কি রাজধানী। তাহলে ওয়াশিংটন এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী। আর বিশ্বের রাজধানী কোনটা বলেন? নিউ ইয়র্ক। বিশ্বের রাজধানী হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। আর যদি জনসংখ্যায় বড় বলা হতো তখন টোকিওটা হতো। জনসংখ্যায় সবচেয়ে বড় শহর কোনটি? তখন জাপানের রাজধানী টোকিওকে আমরা অ্যান্সার করতাম। কিন্তু এখানে বলেছে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় কোনটি। তাহলে আয়তনের সবচেয়ে বড় শহর যেটি, সেটা হচ্ছে নিউ ইয়র্ক। ডান? বলেন হয়েছে কিনা, ডান কিনা বলেন। স্যার 300 টাকায় কয়টা বই দিবেন? 4টা বই দিব, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, এই 4টা বই পাবেন। মায়া আপু, 4টা বই দিব আমরা। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা দেখব পরের প্রশ্নটি। কোন দেশটির সমুদ্র উপকূল নেই? কোন দেশটিতে সমুদ্র উপকূল নাই? আচ্ছা, বিশ্বের অনেকগুলো দেশ আছে যে রাষ্ট্রগুলোতে সমুদ্র উপকূল নাই, অর্থাৎ সমুদ্রের সাথে তার সম্পর্ক নাই। আমাদের বাংলাদেশের মধ্যে বঙ্গোপসাগর আছে, কিন্তু এমন দেশ আছে নদী আছে কিন্তু সমুদ্র নাই। নদী পথে বা খাল দিয়ে সমুদ্রে যোগাযোগ করা যায় না, এরকম অনেক দেশ আছে। আমাদের এশিয়া মহাদেশের মধ্যে আছে অনেক দেশ, প্রায় 11টার মতো। তার মধ্যে একটি দেশের নাম হচ্ছে মঙ্গোলিয়া। এই সেই মঙ্গোলিয়া যেখানে সমুদ্র উপকূল নাই। আমাদের দক্ষিণ এশিয়ার 3টা দেশ আছে। একটা দেশের নাম হচ্ছে আফগানিস্তান, আরেকটা দেশের নাম হচ্ছে নেপাল, আরেকটা দেশের নাম হলো ভুটান। এই 3টা দেশে কি নাই? সমুদ্র উপকূল নেই। তাহলে সমুদ্র উপকূল নেই, তাই এগুলাকে বলা হয় স্থল বেষ্টিত দেশ, অথবা ইংরেজিতে বলা হয় ল্যান্ডলক কান্ট্রি। ঠিক আছে, ল্যান্ডলক কান্ট্রি বলা হয়ে থাকে। তাহলে আফগানিস্তান, নেপাল, ভুটান এগুলা কোথায় পড়েছে? এগুলা পড়েছে দক্ষিণ এশিয়াতে। তাহলে দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টি, এর মধ্যে 3টাতে কি নাই? সমুদ্র বন্দর নাই। এগুলো হচ্ছে স্থল বেষ্টিত রাষ্ট্র। আর এশিয়া মহাদেশের মধ্যে যেমন কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, মঙ্গোলিয়া, এগুলো কিন্তু স্থল বেষ্টিত রাষ্ট্র। ঠিক আছে, আবার দক্ষিণ আমেরিকাতেও 2টা দেশ আছে। যেমন দক্ষিণ আমেরিকার 2টা দেশ স্থল বেষ্টিত। একটা হচ্ছে প্যারাগুয়ে, আরেকটা আছে বলিভিয়া। এই যে বলিভিয়া এবং প্যারাগুয়ে, এই 2টাও কিন্তু ল্যান্ডলক কান্ট্রি, যেটা দক্ষিণ আমেরিকায় পড়েছে। দক্ষিণ আমেরিকার দেশ। দক্ষিণ আমেরিকাতে টোটাল দেশ আছে 12টি, এর মধ্যে 10টা দেশ যেখানে স্থল বেষ্টিত না, অর্থাৎ সমুদ্রের তীরবর্তী, কিন্তু 2টা দেশ মাত্র, এই 2টা দেশে সমুদ্র বন্দর নাই, অর্থাৎ সমুদ্রই নেই, এখানে সমুদ্র নাই। সাবজেক্টিভ বই দিবেন না? জি না আপু, সাবজেক্টিভের জন্য আমরা শীট প্রদান করব। হ্যাঁ, শীট দিব আমরা, শুধু জেনারেলের জন্য আপনারা বইটা পাবেন। ঠিক আছে, আর সাবজেক্টিভের জন্য আমরা যা দেব ক্লাসের মধ্যে ওই যথেষ্ট। তো এই হচ্ছে বিষয়, আমরা জানলাম মঙ্গোলিয়া একটি স্থল বেষ্টিত রাষ্ট্র। শুধু কি তাই? মঙ্গোলিয়া এত বিশাল রাষ্ট্র, এত বিশাল, মঙ্গোলিয়া এবং চীনের মধ্যে একটা মরুভূমি আছে, ওই মরুভূমির নাম হচ্ছে গোবি মরুভূমি। এই সেই গোবি মরুভূমি যেটা এশিয়ার সবচেয়ে বড়। তাহলে বলেন তো, এশিয়ার দীর্ঘতম মরুভূমি কোনটি? এশিয়ার দীর্ঘতম মরুভূমির নাম হচ্ছে গোবি মরুভূমি। তাহলে গোবি মরুভূমি যদি এশিয়ার দীর্ঘতম মরুভূমি হয়, পৃথিবীর দীর্ঘতম মরুভূমির নাম কি? এটা কমেন্টে জানান।
পৃথিবীর দীর্ঘতম মরুভূমির নাম কি? কমেন্টে জানিয়ে দেন। সাহারা মরুভূমি, ঠিক বলেছেন, সাহারা মরুভূমি। এটাই হচ্ছে। স্যার ব্রহ্মপুত্র নদ তো ভুটানে প্রবেশ করে, তো করেছে, কি হয়েছে? এখন ভুটানের যে ব্রহ্মপুত্র নদ, ওইটা দিয়ে কোনো সাগরের সাথে তার সম্পর্ক নাই, এই কারণে এটাকে ল্যান্ডলক বলা হয়। সমুদ্র তীরে নাই, তীরবর্তী না, এই কারণে। ক্লিয়ার? হ্যাঁ, এই তো নাসরিন আপু ঠিক বলেছেন। রুনা আক্তার, শেখ সাদি ইসলাম, খুরশেদ আলম আলম, তারপরে আলামিন, তারপরে হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা গেল। এবার আমরা চলে যাই পরের প্রশ্নে। এখানে কি বলা আছে আমরা একটু দেখে নিই। ফিলিপাইন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা মনে করি এশিয়া মহাদেশে যতগুলো দেশ আছে এগুলো সব বুঝি ভারত মহাসাগরে। না, পৃথিবীর সব দেশ ভারত মহাসাগরে না। কিছু দেশ আছে আটলান্টিকে, কিছু দেশ আছে প্রশান্ততে। তবে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরেই এশিয়ার দেশ সবচেয়ে বেশি। এখন দেখেন, এই যে ফিলিপাইন একটি দ্বীপ রাষ্ট্র, চারদিক দিয়ে শুধু দ্বীপ আর দ্বীপ, দ্বীপ বেষ্টিত রাষ্ট্র। তো এই দ্বীপটা বা এই রাষ্ট্রটা, এটা আসলে কোন মহাসাগরীয়? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, নাকি ভারত মহাসাগর? যদি এটা টেকনিক জানা থাকে বা ওই ইনফরমেশনটা যদি আপনি জানেন, তাহলে অ্যান্সার করে ফেলতে পারবেন। আমরা জানি মারিয়ানা ট্রেঞ্চ, এটার মালিক হচ্ছে ফিলিপাইন। মারিয়ানা ট্রেঞ্চ, এটার মালিক কে? মারিয়ানা ট্রেঞ্চের মালিক হচ্ছে ফিলিপাইন। আর প্রশ্ন হচ্ছে, ভাইয়া এই মারিয়ানা ট্রেঞ্চ কি? এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে গভীরতম স্থান। বিশ্বের সবচেয়ে গভীরতম স্থান যেটা, সেটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা হচ্ছে 11,066 মিটার। এটার গভীরতা। এখন প্রশ্ন জাগে যে মারিয়ানা ট্রেঞ্চের মালিক কে? এটা হচ্ছে ফিলিপাইন। তাইলে আমরা জানি মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান কোথায়? প্রশান্ততে। তার মানে সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রশান্ত মহাসাগর। তাহলে মারিয়ানা ট্রেঞ্চ যেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে গভীরতম স্থান, আর এই মারিয়ানা ট্রেঞ্চ এটার অবস্থান প্রশান্ত মহাসাগরে। তাহলে মারিয়ানা ট্রেঞ্চের মালিক যেহেতু ফিলিপাইন, সুতরাং ফিলিপাইন হবে প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্র। প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্র হচ্ছে এই মারিয়ানা ট্রেঞ্চ। মজা না? আমাদের হুমায়রা অ্যান্সার করে আবার কেটেও দেয়। মিথিলা আনসারি, মেঘ বালিকা আপু, নুসরাত জাহান, নাসরিন সুলতানা, তারপর আনোয়ার হুসাইন, বা অনেকেই সঠিক দিয়েছেন, থ্যাঙ্কস। তাহলে আমরা জানলাম যে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে গভীরতম স্থান কোনটি, বাংলাদেশের সবচেয়ে গভীরতম স্থান যদি বলা হয়, বাংলাদেশের সবচেয়ে গভীরতম স্থান যেটি, এটার নাম হলো সোয়াচ অফ নো গ্রাউন্ড। এই যে সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে গভীরতম স্থান, যেটা বঙ্গোপসাগরে পড়েছে। সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে পড়েছে, যেটি বাংলাদেশের সবচেয়ে গভীরতম স্থান। আর বিশ্বের সবচেয়ে গভীরতম স্থান যেটা, সেটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগরের অন্তর্ভুক্ত। আবার এই যে ফিলিপাইন, এই ফিলিপাইনের মধ্যে একটা দ্বীপ আছে, ওই দ্বীপটার নাম হচ্ছে মিন্দানাও। পরীক্ষাতে আসে মিন্দানাও দ্বীপ এটা কোথায় অবস্থিত? মিন্দানাও দ্বীপটা হচ্ছে ফিলিপাইনে অবস্থিত। এখানে একটি মুসলিমের বসবাস, ওই মুসলিমের নাম হচ্ছে আবু সায়াফ। তাহলে মনে রাখবেন, এই যে আবু সায়াফ, আবু সায়াফ মুসলিম জনগোষ্ঠীর বসবাস। তা আবু সায়াফ নামক মুসলিম জনগোষ্ঠীর বসবাস যেখানে, সেটা হচ্ছে ফিলিপাইনে।
ফিলিপাইনের মিন্দানাওতে। ঠিক আছে, ফিলিপাইন বর্তমানে একটি খ্রিস্টান রাষ্ট্র। তা আপনারা বলেন তো, এশিয়া মহাদেশের দুইটি খ্রিস্টান রাষ্ট্র আছে, একটা হচ্ছে ফিলিপাইন, আরেকটা কি? কমেন্টে জানান তো। হ্যাঁ, আগে থেকে যারা ভর্তি আছেন ভাইয়া, আপনাকে ওই যে 300 টাকা দিয়েন, ঠিক আছে, তাহলে বইগুলো পাঠাবো। আগে তো আমাদের ভর্তি ফি কম ছিল, এখন বই সহকারে ভর্তি ফি বেড়েছে, এখন 1499। আর আপনারা ভর্তি হয়েছিলেন মনে হয় 1100 টাকা দিয়ে বা 1199 টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ। জি, রুনা আক্তার সঠিক নয়, খোরশেদ আলম এটা সঠিক হয়েছে। তুলি তুলি, তারপরে জীবন্ত, রহস্যময়, কেয়ার সুজন, থ্যাংক ইউ সো মাচ, গুড। তাইলে সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে পূর্ব তিমুর। তাহলে পূর্ব তিমুর এবং ফিলিপাইন এই দুইটা হচ্ছে কি খ্রিস্টান রাষ্ট্র। এবার আসেন 9 নং প্রশ্ন, বালি দ্বীপ কোন দেশের অন্তর্ভুক্ত? বালি একটা দ্বীপ যেটা একটা সংগঠন প্রতিষ্ঠার সাথে খুবই জড়িত। এই সে বালি দ্বীপ, এটা কিন্তু মালয়েশিয়াতে না। অনেকে মালয়েশিয়া চিন্তা করে যে না, এটা মনে হয় মালয়েশিয়া। নো। তাহলে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড নাকি ফিলিপাইন? তাহলে মনে রাখতে হবে, বালি দ্বীপ যদি বলা হয় এটা হচ্ছে ইন্দোনেশিয়াতে। বালি দ্বীপের অবস্থান কোথায়? ইন্দোনেশিয়াতে। আর এই সে বালি দ্বীপ যেটাকে পর্যটকদের স্বর্গ বলা হয়, পর্যটকদের স্বর্গ, এটা হচ্ছে বালি দ্বীপ। তারপরে এই সেই বালি দ্বীপ, এখানে মানে প্রথম সম্মেলন হয়েছিল। তাহলে প্রথম সম্মেলন কেন বলেন তো? নেম গঠনের জন্য। নেম গঠনের জন্য 1955 সালে এই বালি দ্বীপেই সম্মেলনটা হয়েছিল। পরবর্তীতে 1961 সালে নেম গঠিত হয়। নেম গঠিত হয়। তাহলে নেম হচ্ছে আন্তর্জাতিক একটি সংগঠন, যার ফুল মিনিং হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট বা জোট নিরপেক্ষ সংগঠন। এই নেম 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছে, যার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে যে ভয়াবহ দুইটা যুদ্ধ হয়েছে, দুইটা যুদ্ধে যারা যারা সমর্থন করেছে তারাও মার খেয়েছে, সমর্থন যারা করেনি অর্থাৎ মিত্র শক্তিতে যারা ছিল তারাও মার খেয়েছে, যারা অক্ষ শক্তিতে ছিল তারাও মার খেয়েছে। সুতরাং সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে নেমের সদস্যভুক্ত রাষ্ট্রগুলো বলছে আমরা আর কারো সাথে যুক্ত হব না, আমরা নিরপেক্ষ থাকব। এই জন্য এই নেম গঠিত হয়েছে। ক্লিয়ার? জি ক্লিয়ার। আসেন পরের প্রশ্ন, জুকাইরি মাঞ্জু শামাম কোন দ্বীপের অন্তর্ভুক্ত? এটা একটা সময় আলোচিত ছিল আর কি, সে 2000 সালের দিকে, 7-8-এর দিকে এটা খুব আলোচিত হয়েছিল। জুকাইরি মাঞ্জু শামাম কোন দ্বীপের অন্তর্ভুক্ত? এটা কি সোলোমান দ্বীপ, সুমাত্রা দ্বীপ, বর্নিও দ্বীপ নাকি মিন্দানাও দ্বীপ? তবে এটা হচ্ছে আপনার বর্নিও দ্বীপে। ঠিক আছে, বর্নিও দ্বীপে হচ্ছে জুকাইরি মাঞ্জু শামাম এটার অবস্থান। তার মানে এটা পরীক্ষাতে নাও আসতে পারে, তবে দ্বীপ সম্পর্কে আপনি জেনে যান, দ্বীপ সম্পর্কে আপনার প্রশ্ন থাকবে। এবার আসেন, বলা আছে যে সিঙ্গাপুর এর ব্যবসায়িক নাম কি? সিঙ্গাপুর কিন্তু ব্যবসার জন্য খুবই জনপ্রিয় এবং প্রসিদ্ধ, খুবই অ্যাট্রাকটিভ একটি জায়গা। তো এই সে সিঙ্গাপুর এর ব্যবসায়িক নাম কি? গিরিমল নাকি সিঙ্গাপুর সিটি নাকি শুধু সিঙ্গাপুর নাকি সায়রক? এগুলা কিন্তু তার শহর, তবে ব্যবসার জন্য সিঙ্গাপুর পরিচিত সিঙ্গাপুর সিটি নামে।
সিঙ্গাপুর সিটি এটা কিন্তু সিঙ্গাপুরের রাজধানী। কিছু দেশ আছে পৃথিবীতে ওই দেশের নাম অনুযায়ী তার রাজধানী, যেমন কুয়েত। এই কুয়েতের রাজধানী কোনটি? সেটা হচ্ছে কুয়েত সিটি। কুয়েতের রাজধানী হলো কুয়েত সিটি। যেমন ভ্যাটিকান, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান, তার রাজধানী কোনটি? তার রাজধানীও কিন্তু ভ্যাটিকান সিটি। আবার ধরেন চিলি, কি বলে, কোস্টারিকা, কি বলে এটা, জ্যামাইকা, না না না, পূর্ব তিমুর, কি বলে, হ্যাঁ সিঙ্গাপুর, সরি, যেমন সিঙ্গাপুর, এই সেই সিঙ্গাপুর। এই সিঙ্গাপুরের রাজধানী কোনটি? সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি। ঠিক আছে, সিঙ্গাপুরের রাজধানী কোনটি? সিঙ্গাপুর সিটি। আরো আছে যেমন মেক্সিকো। এই যে মেক্সিকো, মেক্সিকোর রাজধানী হচ্ছে মেক্সিকো সিটি। ঠিক আছে, এরকম অনেক দেশ আছে, তাদের নাম অনুযায়ী দেশের রাজধানী। ঠিক আছে, দেশের নাম অনুযায়ী কি তাদের রাজধানী। পরীক্ষাতে আসে নিচের কোনটি দেশের নাম অনুযায়ী তার রাজধানী। তাহলে এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলি হচ্ছে তাদের দেশের নাম অনুযায়ী তার রাজধানী। ক্লিয়ার? জি আছে ভাইয়া, ওইভাবে দেয়া আছে। বইটা খুবই অর্গানাইজ করা, হ্যাঁ বইটা খুবই অর্গানাইজ করা। আমাদের যারা বিসিএস পরীক্ষা দিয়েছেন, এখন চাকরিতে আছেন বা বিভিন্ন জবে আছেন, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক, তাদেরকে দিয়ে কিন্তু এই বইগুলো অ্যানালাইসিস করা হয়েছে, করে তারপরে আমরা প্রুফ দিয়ে বইটা প্রেসে দিয়েছি। আচ্ছা, এবার আসেন পরের প্রশ্নে আমরা যাই। সিঙ্গাপুরের ব্যবসায়িক নাম কি? এটা আমরা অলরেডি আলোচনা করেছি, সেটা সিঙ্গাপুর সিটি। এবার দেখব নেপালের রাজধানীর নাম কি। তার মানে হচ্ছে রাজধানী, দেখেন পরীক্ষাতে আসে। বলেন নেপালের রাজধানীর নাম কি? নেপালের রাজধানী কাঠমান্ডু, কলকাতা, নয়াদিল্লি নাকি থিম্পু? তাইলে এটা আমরা জানি, এই সে নেপাল যেখানে সার্কের সদর দপ্তর। আর সার্কের সদর দপ্তরটা কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে হচ্ছে সার্কের সদর দপ্তর। আর এই কলকাতা, এটা হচ্ছে পশ্চিম বাংলার রাজধানী। কলকাতাটা হচ্ছে পশ্চিম বাংলার রাজধানী। নয়াদিল্লি হচ্ছে ভারতের রাজধানী। প্রশ্ন হচ্ছে থিম্পু কোন দেশের রাজধানী? তাহলে এটা হচ্ছে ভুটান। তাহলে ভুটানের রাজধানী যদি বলা হয়, ভুটানের রাজধানী কোনটি? সেটা হচ্ছে থিম্পু। আর নেপালের রাজধানী এটা হচ্ছে কাঠমান্ডু, যেখানে সার্কের সদর দপ্তর। ঠিক আছে, সেই সার্কের সদর দপ্তর এটা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। এখন দেখেন, নেপাল হচ্ছে এমন একটা দেশ যেটা আয়তনে প্রায় বাংলাদেশের সমান। আয়তনে প্রায় বাংলাদেশের সমান দেশ কোনটি? সেটা হচ্ছে এই নেপাল। আয়তনে বাংলাদেশের সমান যে দেশটি সেটা হচ্ছে নেপাল। জি, পেইড বেসের ক্লাসগুলো অবশ্যই বইতে দেয়া আছে ভাইয়া, বইতে দেয়া আছে। তারপরে কি আছে 15 নং প্রশ্নে, হুইচ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ পাকিস্তান? ইংরেজি দেখে ভয় পেয়ে যায়। তাহলে এখানে বলেছে ক্যাপিটাল, রাজধানী শহর অফ পাকিস্তান। পাকিস্তানের রাজধানী কোনটি? ইসলামাবাদ নাকি রাওয়ালপিন্ডি, লাহোর নাকি করাচি? এক সময় পাকিস্তানের রাজধানী কিন্তু করাচি ছিল। বর্তমানে করাচি থেকে রাজধানী সরিয়ে নেওয়া হয়েছে ইসলামাবাদে। তাই পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। আবার বাংলাদেশের যে চট্টগ্রাম, এই সেই চট্টগ্রাম, এই চট্টগ্রামের
পূর্ব নাম কি? চট্টগ্রামের পূর্ব নাম কিন্তু আবার এই ইসলামাবাদ। ইসলামাবাদ। তো দেখেন একটা একটার সাথে অনেক সম্পর্ক আছে। চট্টগ্রামের পূর্ব নাম হচ্ছে ইসলামাবাদ, পাকিস্তানের বর্তমান নাম কি? ইসলামাবাদ। তারপরে করাচি কি? এক সময় রাজধানী ছিল। এক সময় রাজধানী ছিল কোথায়? এক সময় রাজধানী ছিল এই সেই করাচিতে। এক সময় করাচিতে রাজধানী ছিল পাকিস্তানের। এমসিকিউ নাকি টপিকের আলোচনা আছে স্যার? টপিক সহ আলোচনা আছে সৌরভ ভাইয়া, টপিক আলোচনা আছে, এমসিকিউ আছে, বিগত প্রশ্ন আসে, অর্থাৎ 19তম নিবন্ধনে যা যা দরকার আপনার সবগুলো দেয়া আছে। এই জন্য আপনাকে বইটা সংগ্রহ করে নিতে হবে। তারপর দেখি পরের প্রশ্ন, নেম দ্য ক্যাপিটাল সিটি অফ মালদ্বীপস। বলেন মালদ্বীপের রাজধানী। সাধারণত যারা আপনারা ব্যাংকে পরীক্ষা দিবেন দেখেন প্রশ্নগুলো সব ইংলিশে করে। নেম অফ দ্য ক্যাপিটাল সিটি অফ মালদ্বীপস, মালদ্বীপের রাজধানী শহর কোনটি? মালদ্বীপের রাজধানী কোনটি? মালে নাকি কলম্বো, চিটাগং নাকি কলকাতা? আচ্ছা বলেন মালদ্বীপের রাজধানী কলকাতা হয়? এটা হয় না। চিটাগং এটা কি হয়? হয় না। কলম্বো কি হয়? হয় না। তাহলে হচ্ছে কোনটা? সেটা হচ্ছে মালে। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। এই সে মালদ্বীপস যেখানে 1200 প্লাস দ্বীপ রয়েছে। 1200 প্লাস দ্বীপ আছে। এর মধ্যে এই 1200-এর মধ্যে মাত্র 300 দ্বীপে মানুষের বসবাস। 300 দ্বীপে মানব বসতি রয়েছে। 300 দ্বীপে মানব বসতি রয়েছে কোথায়? মালদ্বীপে। এখন মালদ্বীপ হচ্ছে এমন একটা রাষ্ট্র যাদের আয়, তাদের যে আয় সেটা হচ্ছে পর্যটন খাত থেকে। তাদের অর্থনৈতিক আয়টা আসে পর্যটন খাত থেকে। পর্যটক যদি না যায় মালদ্বীপ শেষ। আর এই মালদ্বীপ এটাই হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম দেশ। পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম দেশ যেটি, পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম দেশ যেটি, এটার নামই হচ্ছে কি? মালদ্বীপস। এই সেই মালদ্বীপ, এটাই হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম রাষ্ট্র। আয়তনেও ক্ষুদ্র, জনসংখ্যায় ক্ষুদ্র। প্রশ্ন জাগে যে মালদ্বীপ যদি পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম দেশ হয়ে থাকে, পৃথিবীর ক্ষুদ্রতম খ্রিস্টান রাষ্ট্র কোনটি? কমেন্টে জানান। তাহলে কয়টি হবে? গুড। হ্যাঁ, পৃথিবীর ক্ষুদ্রতম খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি। এবার আসেন নিচের কোনটি আফগানিস্তানের রাজধানী? তাহলে আফগানিস্তানের রাজধানী কি ইসলামাবাদ নাকি কাবুল, তেহরান নাকি কান্দাহার? কান্দাহার ঠিক আছে আফগানিস্তানের শহর, কিন্তু এটা রাজধানী না। তেহরান তো হবেই না, কারণ ইরানের রাজধানী হচ্ছে তেহরান। ইসলামাবাদও হবে না, কারণ পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। তাইলে এখানে কাবুল সঠিক অ্যান্সার। আফগানিস্তানের রাজধানী হচ্ছে কোনটা? কাবুল। এটা অনেক পুরানো একটি শহর, এই সে আফগানিস্তান। আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। কাবুল আফগানিস্তানের রাজধানী। আফগানিস্তানে বর্তমানে যে সরকার রয়েছে সেটা হচ্ছে তালেবান সরকার। তালেবান সরকার ক্ষমতায় কত সাল থেকে? 2021 থেকে। তাহলে 2021 থেকে বর্তমান পর্যন্ত এই তালেবান সরকার ক্ষমতায় রয়েছে। 15 আগস্ট 2021 সালে তৎকালীন সময়কার জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন যে আফগানিস্তানের যুদ্ধ আমরা শেষ করেছি, আমাদের সৈন্যরা দেশে ফিরে আসো। এই ঘোষণা দিছে আর শুরু হলো মারপিট। তাদেরকে যেখানে পেয়েছে সেখানে আঘাত করা হয়েছে। পরবর্তীতে
এই তালেবান সরকার ক্ষমতায় আসছে, এই হচ্ছে বিষয়। তার নিচের কোনটি আফগানিস্তানের রাজধানী? সেটা হচ্ছে কাবুল। এখন তালেবানরা নিজেদের মতো করে দেশ চালাতে পারছে। তারপরে আরেকটা প্রশ্ন দেখেন আপনারা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিচের কোনটি স্থল বেষ্টিত রাষ্ট্র? নিচের কোনটি স্থল বেষ্টিত রাষ্ট্র? স্থল মানে হচ্ছে ল্যান্ডলকড। দেখেন ল্যান্ডলকড কান্ট্রি কোনটি? ইরান, ইরাক, আফগানিস্তান নাকি জর্ডান? মনে রাখতে হবে ইরানের অনেক সমুদ্র বন্দর আছে, যার কারণে এটা হচ্ছে না। ইরাকেরও আছে, তাই এটাও হচ্ছে না। জর্ডানের তো অনেক আছে, শুধু নাই আফগানিস্তানের। দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোর মধ্যে তিনটা দেশ আমি সংক্ষেপে বলি আনেভু, আফগানিস্তান, নেপাল, ভুটান। এই তিনটা দেশ হচ্ছে স্থল বেষ্টিত বা ল্যান্ডলর্ড কান্ট্রিজ। এই সেই ল্যান্ডলর্ড কান্ট্রিজ তিনটি দক্ষিণ এশিয়ার মধ্যে, একটা হচ্ছে আফগানিস্তান, আরেকটা হচ্ছে নেপাল, আরেকটা হলো ভুটান। এদের সাথে কোনো সমুদ্র যোগাযোগ নাই। নদী আছে, কিন্তু সমুদ্রের সাথে যোগাযোগ করার মতো নয়। চারপাশ দিয়ে বিভিন্ন অঞ্চল এসে, নদী এসে বা স্থল এসে তারা ভরাট হয়ে গিয়েছে, যার কারণে সমুদ্র পথে এদের সাথে কোনো সম্পর্ক নাই। তারপর দেখেন আরেকটা প্রশ্ন, এখানে বলেছে কোন দেশটি সরাসরি সমুদ্রের সাথে যুক্ত না? এখানে যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোর মধ্যে সমুদ্রের সাথে যুক্ত না কোনটি? সেম প্রশ্ন, ওই যে আনেবু আপনি মনে রাখলেই হলো, তাই না? আনেবু যদি আপনি মনে রাখেন, তাহলে দেখেন এখান থেকে কতগুলো প্রশ্ন আছে। আফগানিস্তান, নেপাল, তারপর হচ্ছে ভুটান। তাইলে আফগানিস্তান, নেপাল, ভুটান তিনটার মধ্যে আমরা পাই হচ্ছে ভুটানকে। তাহলে ভুটান অ্যান্সার। ইন্দোনেশিয়ায় সমুদ্র বন্দর আছে, থাইল্যান্ডে আছে, জর্ডানে আছে, নাই কোথায়? ভুটানে। নাই কোথায়? নেপালে। নাই কোথায়? আফগানিস্তানে। তাহলে দক্ষিণ এশিয়ার যে 8টি দেশ, এর মধ্যে 5টিতে সমুদ্র বন্দর আছে আর 3টিতে সমুদ্র বন্দর নাই। এর টোটাল হচ্ছে 8টি। ঠিক আছে, 8টি দেশে কি নাই? সমুদ্র বন্দর। সরি, 8টির মধ্যে 3টাতে সমুদ্র বন্দর নাই। এবার আসেন, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? এই প্রশ্নটা দেখেন সিটি ব্যাংকে আসছে। সিটি ব্যাংকে হুইচ ইজ দ্য কান্ট্রি, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? তাহলে নিউ দিল্লি, কলকাতা, মুম্বাই, তারপর কি বেঙ্গালুর। তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা? এ নিউ দিল্লি। নিউ দিল্লিকে রাজধানী করা হয়েছে কবে জানেন? 1912 সালে। 1912 সালে এই দিল্লিকে ভারতের রাজধানী ঘোষণা করা হয়েছে। তার আগে রাজধানী ছিল কলকাতায়। ভারতবর্ষের রাজধানীটা কোথায় ছিল? কলকাতায়। পরে রাজধানী স্থানান্তর করে কলকাতা থেকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে, যেটার বর্তমান নাম হচ্ছে নিউ দিল্লি। আগে শুধু দিল্লি ছিল, বর্তমানে নাম হচ্ছে নিউ দিল্লি। আর অনার্স মাস্টার্স করছি, আমি কি স্কুল পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবো? জি আপু পারবেন, জি ভাইয়া পারবেন। তারপরে আমরা একটু দেখে নেই কি আছে এখানে, যে ভারতের কনিষ্ঠতম রাজ্য তেলেঙ্গানা কোন রাজ্যের অংশ ছিল? তেলেঙ্গানা কিন্তু একসময় রাজ্য ছিল না। এইটাকে রাজ্য করা হয় 2014 সালে। তেলেঙ্গানাকে একটা রাজ্যের মর্যাদা দেওয়া হয় 2014 সালে। তার আগে এটা ছিল অন্ধ্রপ্রদেশের অংশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের একটি শহরের নাম কি ছিল? তেলেঙ্গানা। আর বর্তমানে এটি একটি রাজ্যের নাম ধারণ করেছে। আপনারা কি জানেন ভারতে মোট রাজ্য কয়টি? ভারতে মোট রাজ্য সংখ্যা যদি বলা হয় তখন হবে 29টি।
এই সে 29টি রাজ্য, এটা হচ্ছে ভারতে, বিশাল ভারত। তার মধ্যে 2টা রাজ্যে আমরা দেখলাম সম্প্রতি নির্বাচন হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 15 বছরের কাছাকাছি সময় ক্ষমতায় ছিলেন, তাকে পরাজিত করে শুভেন্দু অধিকারী তিনি ক্ষমতা পেয়েছেন। বিজেপির কট্টরপন্থী হিন্দু নেতা শুভেন্দু অধিকারী তিনি নেতৃত্বে এসেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে which is the newest state of India? ইন্ডিয়ার নতুন শহর কোনটি বা রাজ্য কোনটি? মনে রাখবেন স্টেট শব্দের অর্থ সব জায়গায় যে আপনার রাষ্ট্র তা নয়। এই স্টেট মানে হচ্ছে রাজ্য, ঠিক আছে? স্টেট শব্দের অর্থ কি? রাজ্য। তাইলে হোয়াট ইজ দ্য নিউয়েস্ট স্টেট অফ ইন্ডিয়া? হ্যাঁ, সেটা হচ্ছে তেলেঙ্গানা, নাকি ঝাড়খণ্ড, নাকি চণ্ডীগড়, নাকি কর্ণাটক? কর্ণাটক না, তাহলে সেটা হবে তেলেঙ্গানা। এই সেই তেলেঙ্গানা, এটাই হচ্ছে নিউয়েস্ট। বঙ্গভঙ্গ রদ 1911 সালে, তার প্রেক্ষাপটে 1912 সালে রদ করে রাজধানী স্থানান্তর করে। মুস্তাফিজুর রহমান, আপনাকে ধন্যবাদ। জি মিথিলা আনিসা, তারপর হচ্ছে কিশোর হারুন, থ্যাংক ইউ সো মাচ। আমিনুল ইসলাম, তারপর কে আর সুজন খুবই অ্যাক্টিভলি ক্লাস করছেন, এটা দেখে খুব ভালো লাগলো। সিদ্দিক হোসাইন, মুস্তাফিজুর রহমান, আপনারা খুবই অ্যাক্টিভলি ক্লাস করছেন। অনেক কিন্তু ঘুমায় গেছে, শুক্রবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে, কিন্তু আপনারা না ঘুমিয়ে ক্লাস করছেন, এটা খুবই পজিটিভ দিক। অনেকে এই সুযোগ পায় না। জি তুলিয়াপু, ঠিক বলেছেন আপনি। হ্যাঁ সামির আপু, নিতে পারবেন। ওকে, তাহলে আসেন আমরা পরে আরেকটি প্রশ্ন দেখি। আরেকটি প্রশ্ন এখানে লেখা আছে, when was সিকিম মার্জড উইথ ইন্ডিয়া? কখন সিকিম ভারতের সাথে একীভূত হয়? এই প্রশ্নটা দেখেন আসছে, মার্জড। তাহলে সিকিম মার্জড উইথ মানে হচ্ছে একত্রিত হয়। এটা কি 1972, 75, 73 নাকি 74? এটা ইন্ডিয়া কেন্দ্রিক এই প্রশ্নগুলো। মনে রাখতে হবে 1975 সালে সিকিম অন্তর্ভুক্ত হয়েছে, সিকিম ভারতের সাথে একীভূত হয়েছে। সিকিম কিন্তু এটা একটা স্বাধীন অঞ্চল ছিল, রাষ্ট্র ছিল। 75 সালে এটি ভারত দখল করে নেয়, ঠিক আছে? এরকম আরো আছে, আরো অনেক রাজ্য, সেটা বাংলাদেশটাও চেয়েছিল যে ভারতে একটি রাজ্য করবে। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রীও এখানে অনেক সম্মতি দিয়েছিলেন, ঠিক আছে? তবে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই মুক্ত। বলা যাচ্ছে না ভারত যে কোনো সময় বাংলাদেশের দিকে নজর দিতে পারে। এটা হচ্ছে বড় বড় রাষ্ট্রগুলোর একটা অভ্যাস। জি তুষু আপু, থ্যাংক ইউ সো মাচ। শাহানাজ সুলতানা তুষু, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো যে আন্দামান আইল্যান্ড বিলংস টু উইচ কান্ট্রি? আন্দামান দ্বীপ, এই যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আপনারা পড়েছেন না? এই যে আন্দামান, এটা আসলে কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত? আন্দামান, এটা কি মালদ্বীপ? না। তারপর হচ্ছে বার্মা? না। বাংলাদেশ? না। ইন্ডিয়া। ইয়েস, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যেটার অবস্থান হচ্ছে ভারত মহাসাগরে। এটা কোথায় বলেন তো? ভারত মহাসাগরে অবস্থিত। ভারত মহাসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটি, এটা ভারতের একটি স্বাধীন রাজ্য। এটা হচ্ছে ভারতের কি একটি রাজ্য, ভারত মহাসাগরে অবস্থিত যেটি। তাহলে আমরা কি দেখলাম? আমরা কি শুধু আসলে নিবন্ধনের প্রশ্নগুলি সলভ করছি? নো, বিভিন্ন ব্যাংকে এসেছে, বিসিএস এসেছে, অ্যাডমিশনে এসেছে, সব প্রশ্নগুলি আমরা কিন্তু আলোচনা করছি। আর ব্যাংকের প্রশ্নগুলো দেখেন সব ইংলিশে করা হয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপর দেখেন নিকোবর দ্বীপের মালিকানা কোন দেশের? বলেছি আমি আন্দামান ও নিকোবর, এখানে 2টা দ্বীপ, আর এই 2টা দ্বীপের মালিকই হচ্ছে ইন্ডিয়া।
দুইটা দ্বীপের মালিক ইন্ডিয়া? এই প্রশ্নটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন, এটা হচ্ছে উপসহকারী প্রকৌশলীতে এসেছে 22 সালে, যে নিকোবর দ্বীপের মালিকানা কোন দেশের। তো প্রথম অংশ যে আন্দামান। এবার দেখেন সেভেন সিস্টার্স বলা হয় কোন অঞ্চলকে? সেভেন সিস্টার্স এটা কি উত্তর ভারতের 7টি রাজ্যকে, দক্ষিণ ভারতের 7টি রাজ্যকে, উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে, নাকি পশ্চিম পূর্ব ভারতের 7টি রাজ্যকে? এখন দিক নির্ণয়টা আপনি কেমনে করবেন? দিক নির্ণয় দেখতে হবে বাংলাদেশের কোন দিকে অবস্থিত। এটা কি পূর্ব দিকে, নাকি দক্ষিণ দিকে, নাকি পশ্চিম দিকে, নাকি উত্তর দিকে? তাহলে আমরা সবসময় দেখি বাংলাদেশের উত্তর পূর্ব দিকে এই অঞ্চল দিয়ে কিন্তু সেভেন সিস্টার্সে যাওয়া হয়। তার মানে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য, উত্তর পূর্ব দিকে ভারতের যে 7টি রাজ্য, এই 7টি রাজ্য কি? এই 7টি রাজ্যই হচ্ছে সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত। তারপর দেখেন ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল? ওই যে ভারতের মণিপুর রাজ্যের রাজধানী হচ্ছে ইম্ফল। যেমন পশ্চিম বাংলার রাজধানী কোথায়? কলকাতা। এবার পরীক্ষাতে আসে সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্যগুলোর রাজধানী অন্তত মুখস্থ করবেন। সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্যগুলোর রাজধানী মুখস্থ করবেন, কারণ পরীক্ষাতে যদি রাজধানী আসে, দেখেন 23তম বিসিএস এই প্রশ্নটা আসছে, যদি রাজধানী আসে তাহলে এখান থেকে আসবে ইনশাল্লাহ। তারপরে আরেকটা প্রশ্নে আসি। এখানে লিখে আছে ভারতের কোন নিয়োগীর মধ্যে কোনটির সাথে বাংলাদেশ সীমান্ত রেখা নেই? আচ্ছা, ভারতের কোন সীমানার মধ্যে? এটা মূলত প্রশ্নটা ভুলে যাচ্ছে মনে হয়। ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নাই? ঠিক আছে, মণিপুর, মেঘালয়। তো ভারতের কোন রাজ্যের সাথে, ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই? এটা কি মণিপুর, মেঘালয়, আসাম, মিজোরাম? মিজোরামের সাথে আছে, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে না। আসামের সাথে আছে, এটা হবে না। মেঘালয়ের সাথে সম্পর্ক আছে, তাই এটা উত্তর হবে না, হবে মণিপুর। এই সে মণিপুর রাজ্য যার সাথে বাংলাদেশের সীমানা সংযোগ নাই। ভারতের 29টা রাজ্যের মধ্যে মাত্র 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে, আর বাংলাদেশের 8টি বিভাগের সাথে 2টার সাথে নাই, কিন্তু 6টা বিভাগের সাথে ভারতের সীমানা সংযোগ রয়েছে। এর দুইভাবে আপনার পরীক্ষার প্রশ্নটা আসতে পারে, যে বাংলাদেশের কয়টি বিভাগের সাথে ভারতের সীমানা আছে, আবার ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। তাহলে ভারতের কয়টি রাজ্যের বললে 6টি, আর বাংলাদেশের কয়টি বিভাগের বললে, ভারতের কয়টি রাজ্যের বললে 5টি, আর বাংলাদেশের কয়টি বিভাগের বললে হবে 6টি। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দ্রুত দ্রুত আমরা দেখবেন না, দ্রুত এই নাম্বারে আপনার বিকাশনগর থেকে সেন্ড মানি করে দেন 01767 265758 এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করে দিলে আমরা সাথে সাথে আপনার গ্রুপে অ্যাড করব। ঠিক আছে, আপনারা রিস্ক যদি না নিতে পারেন, চান্স পাওয়া অসম্ভব, চান্স পাওয়া অসম্ভব। টাকা নিয়ে বসে থাকলে লাভ হবে না, একসময় টাকা অভিশাপ দিবে, টাকা দেখলে ঘৃণা হবে যে আমার এখন অনেক টাকা আছে কিন্তু পরিচয় নেই। আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী? আগরতলা, ওই যে আগরতলা ষড়যন্ত্র মামলা আপনার নাম শুনেছিলেন, আগরতলা ষড়যন্ত্র এটা কোথা থেকে হয়েছিল? এটা মূলত ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা রাজ্যের রাজধানী। তাহলে ত্রিপুরার রাজধানী কোনটি? আগরতলা। বাংলাদেশের একটি অঞ্চল রয়েছে যে অঞ্চলের সাবেক নাম হচ্ছে ত্রিপুরা, ওই অঞ্চলটার নাম হচ্ছে কুমিল্লা। আপনার নাম শুনেছেন না? বলা হয়ে থাকে কুমিল্লার প্রাচীন নাম কি? কুমিল্লার প্রাচীন নাম হচ্ছে ত্রিপুরা, আর ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। ত্রিপুরার রাজধানী কোনটি? আগরতলা। শুধু বইগুলো কেনা যাবে কি? কোর্সে যুক্ত আছে, আপনি ফোন দিতে হবে ভাইয়া, ফোন দিতে হবে।
হ্যাঁ, প্রশ্ন অনেক হোক। হ্যাঁ, গরু কিনেন, গরু কিনে ফেলেন, ঠিক আছে, ব্যবসায় লাগিয়ে ফেলেন। হ্যাঁ, আগামী সপ্তাহ থেকে হাম্বা শুরু হয়ে যাবে, হাম্বা বাজার। ঈদটা তাদের কাছে বেশি আনন্দ লাগে যারা হচ্ছে মানে কোথাও আছে। হ্যাঁ, ঈদের বন্ধ দিবে, বোনাস আসবে আপনার অ্যাকাউন্টে, খুব ভাল লাগবে। তা আপনি নিজের সাথে নিজে পরিকল্পনা করেন যে আগামী ঈদটা ইনশাল্লাহ, আগামী ঈদটা আমি যারা সরকারি চাকরিজীবী তাদের মতো করে আমি উদযাপন করতে পারবো, আমার ইনশাল্লাহ একটা চাকরি থাকবে আগামী বছর। এরকম একটা পরিকল্পনা নিয়ে নামেন, চ্যালেঞ্জ নেন। চ্যালেঞ্জ না নিলেই হবে না, এগুলো এমনি এমনি হয় না। আচ্ছা, তারপরে দেখি আমরা পরের যে প্রশ্নটি, সেখানে লেখা আছে কি, লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ অবস্থিত কোথায়? লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে, ভারত সাগরের দক্ষিণ পূর্বাংশে, পারস্য উপসাগরে, নাকি ভূমধ্য সাগরে অবস্থিত? লাক্ষাদ্বীপ এটা মূলত ভারতের আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে। ঠিক আছে, এই সে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ, লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ, লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ, এখানে দুইটা দ্বীপ। ঠিক আছে, একটা দেশ আর একটা শুধু দ্বীপ। তাহলে এটা হচ্ছে কোথায় বলেন? এটা হচ্ছে আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে, আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে, আমাদের কক্সবাজারের দিকে এই লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ। ঠিক আছে, মিয়ানমারের পরে একবারে যেতে যেতে আপনি দক্ষিণ দিকে চলে যাবেন, দক্ষিণ পূর্ব দিকে গেলে আপনি পেয়ে যাবেন এই মালদ্বীপকে। ঠিক আছে, মালদ্বীপটা হচ্ছে ওই অঞ্চলে পড়েছে। আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে কি আছে? লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ। তারপরে দেখেন, দুশানবে কোন দেশের রাজধানী, বা দুশনিবে, এটা মধ্যপ্রাচ্যের। আমি একটা ছন্দ আছে, ছন্দগুলো আমি পেইড বেসের মধ্যে দিয়েছি, আমাদের অনেক ভাই বোন কিন্তু অ্যান্সার করে ফেলেছেন অলরেডি। এই যে তাজিকিস্তান, তাজিকিস্তানের রাজধানী কোনটি? দুশনিবে। তাজিকিস্তানের রাজধানী হচ্ছে কি? দুশনিবে। ঠিক আছে, তারপর দেখেন এখানে আরো কিছু বিষয় আছে, যেমন বিশকেক কোন দেশের রাজধানী? বিশকেক, বিশকেক কোন দেশের রাজধানী? আপনি কিভাবে পারবেন? ওই ছন্দটা মনে রাখলেই আপনার হলো। হ্যাঁ, আপনারা অনেকে আমার যে ক্লাসটা করেছেন পেইড বেসে, তারা অলরেডি ছন্দটা মুখস্থ আছে। পেইড বেসের কতগুলো ক্লাস হয়ে গেছে? আচ্ছা, পেইড বেসের যতগুলি ক্লাস হোক হোক, কিন্তু আপনি ভর্তি হবেন নতুন ব্যাচে। ঠিক আছে, যতগুলো ক্লাস, অনেক ক্লাস হয়েছে, অনেক ক্লাস হয়েছে। তো আপনারা যারা 19তম নিবন্ধনের নতুন ব্যাচে ভর্তি হওয়ার কথা বলছিলেন, তাদের জন্য হচ্ছে আমরা এখন চালু করেছি নতুন ব্যাচ। ঠিক আছে, ওইটা নিয়ে টেনশনই করেন না যে কতগুলো ক্লাস হয়ে গেছে, আপনারা মনে মিস করে ফেলছেন। অসুবিধা নেই, আপনাদেরকে ওই গ্রুপে অ্যাড করে দিব, দেখতে পারবেন যে কোন কোন ক্লাসগুলো হয়েছে। আর ভর্তি হলে আজীবন, আজীবন আর ভর্তি হতে হবে না, আমাদের আপনি সদস্য, একবারে ভর্তি, লাইফ টাইম। আচ্ছা আসেন, যদি বলা হয় যে বিশকেক এটা কোন দেশের রাজধানী? কিরগিজস্তান। ওই যে কাজাকস্তান, কিরগিজস্তান, তুজবেকিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, এই অঞ্চলগুলো হচ্ছে মধ্য এশিয়াতে পড়েছে, নট মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য এক জিনিস, আর মধ্য এশিয়া কিন্তু আরেক জিনিস। আচ্ছা, তাহলে পরেরটা দেখি, লেবাননের রাজধানীর নাম কি? দেখছেন কিনা, লেবাননের রাজধানী আম্মান, বৈরুত, কায়রো, নাকি দামেস্ক? এটা সহজ, এটা হচ্ছে বৈরুতে। এই সেই বৈরুত, এই বৈরুত বন্দরে একটা বিস্ফোরণ হয়েছিল 2-3 বছর আগে। এই সে লেবানন, এই সে লেবানন, এখানে একটি স্বাধীনতাকামী সংগঠন রয়েছে যাদের নাম হচ্ছে হিজবুল্লাহ। এই সে হিজবুল্লাহ, শিয়া সমর্থিত, যারা হচ্ছে স্বাধীনতা চাচ্ছে, লেবাননের সরকার গঠন করতে চাচ্ছে। হিজবুল্লাহরা হচ্ছে সশস্ত্র সংগঠন, যারা বর্তমানে ইসরায়েলের সাথেও যুদ্ধে লিপ্ত হয়েছে ইরানের পক্ষ হয়ে। খুবই শক্তিশালী একটি সংগঠন, সশস্ত্র সংগঠন, অথচ তারা কিন্তু সরকারে নেই, লেবাননের সরকারে নাই। গুড। জি, শহীদ ইসলাম হয়েছে, নাসরিন, রুনা আক্তার, ইমরান হাসান, কেয়ার সুজন, আপনাদের গুলো হচ্ছে বৈরুত। তারপর হচ্ছে মুস্তাফিজুর রহমান, হ্যাঁ এটা আল্লাহর দল, হিজবুল্লাহ শব্দের অর্থই হচ্ছে আল্লাহর দল। থ্যাংক ইউ। তারপরে আমরা দেখে নেই, আরব্য দ্বীপ ভৌগোলিক,
আচ্ছা, আরব দ্বীপ ভৌগোলিক অবস্থানের দিক থেকে বলা হয় কি? আরব উপদ্বীপ বা আরব্য যে দ্বীপগুলো আছে এগুলা কি বলা হয়? এগুলাকে বলা হয় আরব উপদ্বীপ। ঠিক আছে, এগুলাকে আরব উপদ্বীপ বলা হয়ে থাকে। তারপর দেখেন কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত? ইথিওপিয়া, জাপান, আলজেরিয়া, আর্জেন্টিনা। তাহলে আর্জেন্টিনা আপনারা জানেন এটা আমেরিকাতে, আলজেরিয়া এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে, ইথিওপিয়া এটা আফ্রিকা মহাদেশে। তাহলে এশিয়ার দেশ কোনটি বলেন? দেখছেন কিনা, এগুলা কিন্তু স্বাভাবিক না, এগুলা কিন্তু দেখেন বিভিন্ন পরীক্ষাতে আসছে, আমি প্রশ্ন বানাই নেই। কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত? তাহলে ইথিওপিয়া আপনারা জানেন এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি দেশ, তাহলে এটা সঠিক এটা হচ্ছে না। তাহলে আলজেরিয়া এটা কিন্তু আফ্রিকার একসময় অনেক বড় দেশ ছিল, এখনো তো অনেক বড়, যারা ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দিয়েছিল 1988 সালে। আর্জেন্টিনা আপনাদের ফেভারিট একটা দল, এই তো কিছুদিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হতে যাচ্ছে, সব জার্সি গায়ে দিয়ে তারপরে হচ্ছে আপনারা খেলা দেখতে যান আর মারামারি করেন। তো আর্জেন্টিনা তো এটা আমেরিকার দেশ, দক্ষিণ আমেরিকার দেশ, শুধু এটাও হচ্ছে না, তাহলে হচ্ছে কোনটা? জাপান। এই সে জাপান, সূর্য উদয়ের দেশ, পূর্ব এশিয়ার দেশ। হ্যাঁ, এটা হচ্ছে এশিয়া মহাদেশের একটি অঞ্চল, ভূমিকম্পের দেশ। ক্লিয়ার ক্লিয়ার। তারপরে আমরা দেখি কি আছে, এশিয়া মহাদেশের প্রাচীনতম সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? সিন্ধু উপত্যকায়, নীল নদে, টাইগ্রিস ইউফ্রেটিস নাকি ওয়াংহু? তাহলে আমরা জানি পৃথিবীর সবচেয়ে প্রাচীন যে সভ্যতা এটা হচ্ছে মেসোপটেমীয়, আর আমাদের এশিয়ার যেটি সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। এশিয়ার যে প্রাচীন সভ্যতা এটা হচ্ছে সিন্ধু সভ্যতা। আর যদি বলা হয় পৃথিবীর সর্বপ্রাচীন সভ্যতা কোনটি, তখন সেটা হবে মেসোপটেমীয় সভ্যতা। দুইভাবে প্রশ্ন আসে। তারপরে দেখেন এশিয়ার বৃহত্তম মহাদেশ কোনটি? সরি, এটা মূলত দেশ হবে। এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? নাকি পৃথিবীর হবে? পৃথিবীর, হ্যাঁ, তাহলে এটা এশিয়ার হবে না, এটা হবে পৃথিবীর বৃহত্তম দেশ। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? আফ্রিকা, ইউরোপ, এশিয়া নাকি অস্ট্রেলিয়া? তাহলে আমরা জানি পৃথিবীর বৃহত্তম মহাদেশ যদি বলা হয় আয়তন অথবা যদি বলা হয় জনসংখ্যায়, আয়তন ও জনসংখ্যার দিক থেকে আমাদের পৃথিবীর মধ্যে বৃহত্তম মহাদেশ যেটি, সেটা হচ্ছে এশিয়া মহাদেশ। এই সে এশিয়া মহাদেশ যেখানে 49টা দেশ আছে, স্বাধীন দেশ হচ্ছে 44টা। ঠিক আছে, তাহলে এশিয়া মহাদেশ এটাই হচ্ছে পৃথিবীর মধ্যে আয়তন ও জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় একটি মহাদেশ, সবচেয়ে বড় একটি মহাদেশ। মজা না? পারবেন না এগুলো? পারবেন কিনা বলেন? ইনশাল্লাহ।